গল্প মানুষ। স্কুল থেকে ঘরে ফিরেই বই খাতা ছড়িয়ে পড়তে বসে বুকু। হাত পা ধোয়া নেই, টিফিন খাওয়া নেই। দুপুরে মিড ডে মিল খেয়ে বিকেলের টিফিন খরচাটা বেঁচে যায়। সন্ধেবেলা ইলেকট্রিকের টিমটিমে আলোয় লেখাপড়া করা বেশ মুশকিল। সেই জন্য দিনের আলো থাকতে থাকতে এই কাজটা সেরে ফেলে বুকু। যদিও বস্তির এই ভাঙা ঘরে বসে লেখাপড়ায় মন দেওয়া বেশ কঠিন ব্যাপার। ঝগড়াঝাঁটি, মারপিট, গণ্ডগোল নিত্য নৈমিত্তিক ব্যাপার। বিরক্তিতে মাঝে মাঝে খাল পাড়ে চলে যায় বইয়ের ব্যাগটা নিয়ে। আজ বেরোতে যাবে, তখন মুকু বলল, তোর যত বাড়াবাড়ি, আমিও তো লেখাপড়া করছি। তোর 6, আমার 10, সামনেই পরীক্ষা, কত পড়ার চাপ। ওই বস্তি বাড়িতে থেকেই তো এত দূর এগিয়েছি বাবা, তুই পারবি না কেন? নোংরা খাল পাড়ে বসে তোর যে কি সুবিধা হয় কে জানে। বুকু দুঃখী গলায় বলল, তুই খুব ভালো রে দিদি, আমার এখানে একদম ভালো লাগে না। সবাই যেন কেমন কেমন। মা কারোর সঙ্গে মিশতে মানা করে দিয়েছে, কিন্তু আমরা মিশি না বলে কতজন কত পিছনে লাগে, প্যাঁক দেয়, গালাগালি করে, দেখেছিস? কাল বুলাদা তোকে নিয়ে এমন কথা বলল, আমার ইচ্ছা করছিল এক ঘুষিতে ওর নাকটা ফাটিয়ে দিই। মুকু আঁতকে ওঠে, খবরদার বুকু, এসব ভাবনা মনেও আসতে দিবি না। ও সাংঘাতিক ছেলে, ওর গ্রুপটা খুব মারাত্মক শুনেছি। ওরা পারে না এমন কাজ কিন্তু নেই। সবচেয়ে ভালো হলো ওদের এড়িয়ে যাওয়া। একেবারেই ওদের ছায়া মারাবি না। মাকে বলিসনি তো এসব? খুব দুশ্চিন্তা করবে কিন্তু। বুকু বলল, বলেছি তোমাকে, কিন্তু তুমি বলো আমরা কোথায় ওদের ছায়া মারাচ্ছি? ওরাই তো আগ বাড়িয়ে বিরক্ত করছে। বাবাকে বলো না দিদি, আমরা এখানে থেকে চলে যাই। মুকু বলল, যাবার উপায় থাকলে কবেই চলে যেতাম আমরা। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে পরেই অ্যাক্সিডেন্টে বাবার একটা পা চলে গেল। সেই থেকে ঘরে বসে বিড়ি বাঁধে বাবা। তাতে সংসার চালানো সম্ভব নয় বলে মাকে 4 বাড়ি রান্নার কাজ নিতে হলো। মায়ের কাছে তো শুনেছিস, কতবার শুনেছিস। তোর যখন 1 বছর আর আমার 5, তখনই বাধ্য হয়ে এই বস্তিতে এসেছি আমরা। এত সমস্যার মধ্যেও কষ্ট করে বাবা মা যে আমাদের পড়ানোর চেষ্টা করে যাচ্ছে, তার জন্য আমার নিজেকে খুব লাকি মনে হয়। তুই ভেবে দেখ সত্যি কিনা কথাটা। চোখের সামনেই তো দেখলাম রুমি, ফটিক, এদের লেখাপড়ার পাঠ কেমন চুকে গেল। ভালো করে লেখাপড়া করে মানুষ হয়ে বাবা মার দুঃখ কষ্ট কমাতে হবে, বুঝলি বুকু? ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বুকু বলল, হ্যাঁ, আমরা লেখাপড়া শিখে মানুষ হয়ে দুজনে মিলে মা বাবাকে নিয়ে ভালো জায়গায় চলে যাব, তাই না রে দিদি? মুকু হেসে বলল, একদম ঠিক। যা, এবার তোর খাল পাড়ে যা, সন্ধ্যের আগে চলে আসিস কিন্তু। বুকু উদাস হয়ে বলল, ওটাকে আমি খাল ভাবি না রে দিদি। খালের ধারে ওই বুনো আগাছাগুলোকে আমার মনে হয় ঘন একটা বনের মধ্যে আমি বসে আছি। আমার সামনে দিয়ে বয়ে যাচ্ছে তীর তীরে একটা নদী। জলের দিকে তাকিয়ে দেখতে পাই আকাশ আর মেঘের কত রকমের ছবি। কানে ভেসে আসে পাখিদের কিচিরমিচির ডাক। ওরা সবাই আমার সঙ্গে ভাব করতে আসে। মুকু অবাক হয়ে ভাবল, ছেলেটা পাগল হয়ে গেল নাকি? তারপরে ভাবল, আচ্ছা ভাবুক তো, কবি টবি হবে বোধ হয়। মুখে বলল, ও বাবা, তুই ওখানে ওইসব করিস? লেখাপড়ার নামে ফাঁকিবাজি? আজ বলছি মাকে। যাগে, মনে আছে তো, আজ আমার অঙ্কের কোচিং আছে, কিন্তু মা আনতে যেতে পারবে না বলেছে, কী সব কাজ আছে। তুই আসিস কিন্তু। ফেরার সময় একা ওই অন্ধকার রাস্তায় ভয় ভয় লাগে আমার। বুকু হেসে গড়িয়ে পড়ে, তাহলে বল আমি কত সাহসী, আর তুই তো একটা ভীতু। চি 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 চি। আজ খাল পাড়ে বসে বুকুর কিন্তু মনে হলো না সে ঘন বনের মধ্যে নদীর ধারে বসে আছে। ব্যাগ থেকে বই খাতা বের করতেই ইচ্ছা হলো না। কানে বাজছে বুলাদার সেই কথাগুলো,
যতবার মনে পড়ছে কান মাথা সব গরম হয়ে যাচ্ছে বুকুর। দিদিটা তো সরস্বতী মায়েরই। ভাইটা কি বলতো, কার্তিক না গনসা? বগলে পুঁতি ছাড়া দেখেছিস কখনো? ওই তো ল্যাংড়া বাপ আর রাঁধুনি মা। কিসের এত দেমাক কে জানে। এখানেই থাকবি, আবার অচ্ছুত করে রাখবি সবাইকে, তা কি করে হয়? তা বাবা কার্তিক, থুরি গণেশ, তোর দিদিটার সঙ্গে একটু মানে ভাব করিয়ে দে না বাবা। 1 বাক্স লাড্ডু খাওয়াবো। ও বাবা, এ তো দেখছি মিচকে ছোঁড়া, সোজা আঙুলে ঘি উঠবে না বুঝলি। চল, আজ পহেলা ডোজ, ফাইনাল বাদ মে। শীষ দিতে দিতে চলে গেল ওরা। বুকুর আরো কষ্ট হচ্ছে এটা ভেবে বস্তির অনেকেই দেখেছে ঘটনাটা। কেউ টু শব্দটি করল না। খোঁড়া বাবা, দুর্বল মা আর প্রিয় দিদিটার কথা ভেবে কেবলই কান্না পাচ্ছে। মনে হচ্ছে সে কেন ভাই হলো, দাদা কেন হলো না। ছোট্ট ঘরের এক ফালি মেঝেতে একটা সিল্কের শাড়ি বিছিয়ে কাঁথা স্টিচ বুনছে রীতা। হঠাৎ কি মনে পড়াতে সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, কটা বাজলো গো? সেলাই করতে করতে খেয়ালই নেই মেয়েটার পড়ে ফেরার সময় হয়ে গেছে। শোভন বলল, তা প্রায় 8:30। সত্যি তো, ওরা এখনো এলো না। ওই ছোট ছেলেটাকে দায়িত্ব দিয়ে আনতে পাঠানো তোমার ঠিক হয়নি বাপু, যা দিনকাল। তারপরে বলছো ওই বুলা না কি যেন একটা নাম, ওই যে ওই ছোকরা, ওর দল বল নিয়ে ওর পেছনে পড়েছে। মেয়েটাকে সাবধানে চোখে চোখে রাখতে হবে বুঝলে, বুকুর ওপরে কি ভরসা করা যায়? রীতা বলল, সাদে কি আর বুকুকে পাঠানো হয়েছে? এই শাড়িটা কাল সকালেই আমাকে ডেলিভারি দিতে হবে। আগেই দেবার কথা ছিল, 4 বাড়ির রান্না সামলে পেরেই উঠিনি, সেই জন্যেই তো। শোভন বলল, সব বুঝি বুকুর মা, আমার এই অবস্থা না হলে তোমাকে কি এত খাটতে হতো? তবে কি জানো, ছেলে মেয়ের যদি ক্ষতি হয়ে যায় আমাদের বেঁচে থাকার কি মানে? হয়তো ঘরে বসে দিন কাটে বলে বেশি বেশি দুশ্চিন্তা পেয়ে বসে আমাকে। রীতা বলল, না না, তা কেন হবে? মেয়ে বড় হলে এমনিতেই সাবধান হতে হয়। আর আমাদের এই বস্তির যা হাল, সেখানে তো পদে পদে বিপদ। তবে মুকুকে আর নাকি 3 দিন যেতে হবে ওই অঙ্ক মাস্টারের কাছে। সামনের 3 দিন আমিই যাব ওকে আনতে। তাও তো রাজেশ দরকার হলে দেখিয়ে টেকিয়ে দেয় বলে মুকুকে আর অন্য কোনো মাস্টারের কাছে যেতে হয় না। পরীক্ষাটা ভালোই ভালোই মিটে গেলে বাঁচা যায়। শোভন বলল, রাজেশের কথা ভাবলেও আমার খারাপ লাগে। এই বস্তিতে থেকেই কত কষ্ট করে লেখাপড়া করে আমাদের সামনেই তো বিয়ে পাশ করলো, তবু একটা চাকরি পেল। টিউশন করে 2টি ভাতের জোগাড় করছে বেচারা। মাঝে মাঝে ভাবি, এই যদি হাল হয় তাহলে আর আমাদের মতো ঘরে লেখাপড়ার কি মানে? রীতা বলল, ছিচি এসব কি বলছো? লেখাপড়া করলে কত কি জানা যায়, কত কি শেখা যায়, কত সম্মান। ওই রাজেশকেই সবাই মাস্টারমশাই বলে ডাকে, আর বুলাকে কি বলে? গুন্ডা মস্তান। অনেক তফাৎ, অনেক তফাৎ। কিন্তু ছেলে মেয়ে দুটো ঘরে না ফেরা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না গো। তুমি চিন্তা করবে বলে বলিনি, মাসখানেক হলো মুকুকে নিয়ে ফেরার সময় ওই বুলার দল পেছন পেছন আসে, নানা রকমের আবল তাবল টিপ্পনি কাটতে কাটতে। আমরা জোরে জোরে পা চালিয়ে চলে আসি। স্কুল থেকে বেরোনোর পরেও ওরা নাকি ওরকম বদমাইশি করে। তবে দিনের বেলা আরও অনেকে একসঙ্গে আসে বলে বেশি সাহস দেখাতে পারে না, ভয় লাগে রাতের বেলা। আজ এত দেরি কেন হচ্ছে, একটু এগিয়ে দেখব? শোভন বিরক্ত হয়ে বলল, এত কিছুর পরেও তোমার শাড়ি ডেলিভারি দেওয়া বেশি জরুরি মনে হলো? যাও দেখো গে কি দেখবে। আমি খোঁড়া মানুষ, আমার আর কি অধিকার আছে? শোভনের কথা শেষ হতে না হতেই কলকল করতে করতে ঘরে ঢুকলো মুকু আর বুকু। একটা বড় শ্বাস নিয়ে রীতা বলল, যাক বাবা, তোরা এসে গেছিস। কি যে দুশ্চিন্তা হচ্ছিল, ওই বাঁদরগুলো পেছনে আসছিল আজ। মুকু বলল, না মা, আজ ওরা কেউ ওখানে ছিল না। রীতা বলল, তাহলে এত দেরি হলো কেন বলতো? মুকু বলল, ও আজ স্যার একটু বেশিক্ষণ ক্লাস নিয়েছেন, আর মাত্র 3 দিন তো, সেই জন্য বেশি বেশি করে পড়িয়ে
কোর্স শেষ করে দিতে চাইছেন। এরপরে যার যেমন দরকার হবে স্যারের সঙ্গে যোগাযোগ করলেই হবে। আর কিছু জানতে চেও না এখন। খুব খিদে পেয়েছে মা, খেতে দাও, হাত পা ধুয়ে আসছি। মুকুর কোচিং ক্লাসের সামনের রাস্তায় মুকুর জন্য অপেক্ষা করছিল রীতা। এই বিদঘুটে অন্ধকার রাস্তায় আজই শেষ দাঁড়ানো। আগের দুদিনও বুলা বা তার সাগরেদদের দেখা যায়নি। বাঁদরগুলো সুমতি হয়েছে তাহলে, ভাবছিল রীতা। আজ বুকু মায়ের সঙ্গে এসেছে। মা মানা করেছিল আসতে। ও বলেছে আজ আমার সব পড়া রেডি হয়ে গেছে, যাই না মা। আসল কথাটা কাউকে বলেনি। ও আসলে দিদির সুরক্ষার জন্য এসেছে। ওর কানে সেই কথাটা সবসময় বাজছে। আজ পহেলা ডোজ, ফাইনাল বাদ মে। ওখানেই দেখা হয়ে গেল রাজেশের সঙ্গে। টিউশন পড়াতে এসেছিল এ পাড়ায়। তখনই ক্যালব্যাল করতে করতে বন্ধুদের সঙ্গে বেরিয়ে এলো মুকু। ওদের কাছে এসে বলল, বাপ রে, আমি কি ভিভিআইপি, আমাকে নিতে 3 জন। রাজেশ বলল, মেলা বক বক করিস না তো, চল। খোশ মেজাজে গল্প করতে করতে হাঁটা দিল 4 জন। মিনিট 5 মাথায় একটা কালো স্করপিও জোরে ব্রেক কষে ওদের সামনের রাস্তা আটকে দাঁড়ালো। কিছু বোঝার আগেই 2 জন মুখ বাঁধা লোক মুকুকে টেনে তুলে নিল গাড়িতে। রাজেশ আটকাতে গিয়ে একটা থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে গেল। বন্ধ গাড়ির ভেতর থেকে মুকুর বুক ফাটা চিৎকার আস্তে আস্তে মিলিয়ে গেল। বুকু উন্মাদের মতো যতক্ষণ পারল গাড়ির পিছু পিছু ছুটল। অনেক চেষ্টা করেও অন্ধকারে গাড়ির নাম্বারটা পড়তে পারল না। এরপর থানা পুলিশ খুব সমবেদনার সঙ্গে থানায় এফআইআর নিল। সন্দেহভাজনদের তালিকায় বুলার দলবলের নাম নথিভুক্ত করা হলো। কিন্তু সবাই অবাক হয়ে দেখল বুলা সদল বলে আগের মতোই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করছে না অভিযোগ জানাতে গেলে পুলিশ বলল, আপনারা বলছেন বুলা এখানে আছে, নিয়মিত দেখছেন তাকে। আমরা তো মশাই বুলাকে খুঁজেই পাচ্ছি না। আমরা তো দেখছি দলবল সমেত সে বেপাত্তা। রাজেশ বলল, কাকিমা, বোঝাই তো যাচ্ছে পুলিশ কিছুই করবে না। এখন কি করা যায় ভেবে দেখা দরকার। শয্যাশায়ী রীতা কান্নায় ভেঙে পড়ল। আর কি সত্যি কিছু করার আছে বাবা? 1 সপ্তাহ পেরিয়ে গেল। মেয়েটা কি আর বেঁচে আছে? যদি বেঁচেও থাকে সে কি রকম বেঁচে থাকা? শোভন মুখ গুঁজে বিড়ি বাঁধছে এক কোণে। সেদিকে তাকিয়ে রাজেশ বলল, ওসব ভাবলে তো চলবে না কাকিমা। দেখি মানবাধিকার কমিশনে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। রীতা বলল, আমরা তো মুখ্য মানুষ বাবা, কিছুই জানি না, বুঝি না। তুমি লেখাপড়া শিখেছ, দেখো কিভাবে কি করা যায়। বুকু স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে। খালপাড়েও আর যেতে ইচ্ছা করে না। রাত দিন মাথায় কি সব অদ্ভুত চিন্তা ঘোরাফেরা করে। সেই দিনটার কথা মনে পড়লেই মনে মনে চিৎকার করে কাঁদে। 10 দিনের মাথায় মুখোমুখি হলো বুলার। সোজা ওর চোখে চোখ রেখে প্রশ্ন করল বুকু, আমার দিদি কোথায়? বুলা একগাল হেসে বলল, তোর দিদি মানে সরস্বতী? সে কথা আমি কি করে জানব? আমি জানি তোমারই এই কাজ। তুই কি বোকারে? তুই যখন জানিসই আমরাই এই কাজ করেছি, তাহলে ভাবলি কি করে? তুই জিজ্ঞেস করবি আর আমি বলে দেবো। বলবে কি না বলো? ও বাবা, তুই আবার চোখ রাঙাচ্ছিস বুলাকে? হ্যাঁ, আমরাই কিডন্যাপ করেছি তোর দিদিকে। আমি ভালো করেই জানি তোর দিদি কোথায় আছে, কিন্তু বলবো না। যা দেখ কি করতে পারিস করে নে। শীষ দিতে দিতে চলে গেল বুলা সেই প্রথম দিনের মতো। পরদিন সকালে প্রকাশ্য রাস্তায় খুন হয়ে গেল বুলা। বুলা খতম, বুলা খতম চিৎকার করতে করতে বুকু এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল। রীতা, শোভন কিছু বুঝে ওঠার আগেই রাজেশ এসে বলল, কাকিমা, বুলা খুন হয়েছে। বিস্মিত রীতা বলল, কে খুন করেছে? রাজেশ বলল, ওর সাগরেদদের কেউ হবে। নিজেদের ভেতরে গোলমাল পাকিয়ে এভাবেই তো এরা শেষ হয়ে যায়। একটা আশার কথা কি বলুন তো, বাপের পয়সা আর ক্ষমতার জোরে বুলাই তো পুলিশকে কিনে রেখেছিল এতদিন। ও মরে গেছে, এবার একটু চাপ দিলে মুকুর ব্যাপারে পুলিশ হয়তো নড়ে চড়ে বসতে পারে। তাছাড়া মানবাধিকার কমিশনের সঙ্গে যোগাযোগের একটা উপায় বের করতে পেরেছি। আজ সন্ধেই
ভদ্রলোকের সঙ্গে দেখা করব। দেখা যাক কি হয়। রীতার দুগাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ল। অনেক দিন পরে বুকু আবার খালপাড়ে এসে দাঁড়ালো। জলের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তোমাদের কাছে আমি আর বেশি আসতে পারবো না বন্ধু। এখন দিদি নেই, আমার অনেক দায়িত্ব, অনেক কাজ। আমাকে মানুষ হতে হবে, না হলে দিদি ফিরে এলে কি উত্তর দেব?